চ্যানেল আইএ ক্রিয়েটিভিটি থেকে একটি প্রশ্ন এসেছে। আসসালামু আলাইকুম, আমার নাম ইজবা, আমি পাকিস্তান থেকে বলছি। আপনি আগের মতো পাবলিক লেকচার বা উন্মুক্ত বক্তৃতা দেন না কেন? ইজবার করা প্রশ্নটি হল, আমি কেন আগের মতো উন্মুক্ত বক্তৃতা বা পাবলিক লেকচার দিই না? এর উত্তরটিকে 2 বা 3টি অংশে ভাগ করা যেতে পারে। প্রথমত, আমার মনে আছে 90-এর দশকের শুরুতে যখন আমি দাওয়াতের কাজ শুরু করি, আপনারা জানেন 1987 সালে আমি শেখ দিদাতের আহমেদ দিদাত মাধ্যমে অনুপ্রাণিত হয়েছিলাম। তখন আমি মূলত ব্যক্তিগত বা 1-to-1 দাওয়াতের কাজ করতাম। এরপর 90-এর দশকের প্রথম দিকে আমি উন্মুক্ত বক্তৃতা দেওয়া শুরু করি এবং বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে শুরু করি। আমার মনে পড়ে আমি প্রথম বক্তৃতাটি দিয়েছিলাম 1994 সালে দক্ষিণ আফ্রিকায়। ভারতের বাইরে সেটিই ছিল আমার প্রথম বক্তৃতা এবং এরপর আমাকে প্রচুর বক্তৃতা দিতে হয়েছিল। আমার মনে আছে 1998 সালে যখন আমি কুয়েতে গিয়েছিলাম, সেখানে একদিনেই আমি 8টি বক্তৃতা দিয়েছিলাম। এর মধ্যে একটি ছিল একদম ভোরে ফজর নামাজের পরপরই এবং শেষ বক্তৃতাটি ছিল রাত 2টোয়। একদিনে 8টি উন্মুক্ত বক্তৃতা। আমার মনে পড়ে 90-এর দশকের শেষের দিকে এবং 2000 সালের প্রথম দিকে যখন আমি ভ্রমণ করতাম, তখন হয়তো কোথাও কয়েকদিন থাকতাম আর আমাকে গড়ে ডজনখানেক লেকচার দিতে হতো। দিনে হয়তো একাধিক লেকচার, কখনো 2-3টি লেকচারও দিতাম। তাই হয়তো আমি কোনো দেশে 5 দিনের মতো থাকতাম এবং প্রায় 10 থেকে 15টি লেকচার দিতাম। এক সপ্তাহ থাকলে হয়তো 20টির মতো লেকচার দিতাম। পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্যে সময় যত গড়াতে লাগল, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার কথায় আরও প্রভাব দান করলেন। আল্লাহ মানুষের অন্তরে ভালোবাসা ও রহমত ঢেলে দিলেন। এর আগে যখন আমি বক্তৃতা দিতাম আমার মনে পড়ে আহমেদ দিদাত, যিনি আমাকে অনুপ্রাণিত করেছিলেন, আল্লাহ তাকে জান্নাত দান করুন, রাহিমাহুল্লাহ। তিনি আমাকে বলেছিলেন, তুমি যখন সৌদি আরবে আসবে তখন অল্প মানুষ আশা করবে। ভারতে তুমি যেমন হাজার হাজার মানুষ পাও তেমনটা আশা করো না। এবং আমি সৌদি আরবে প্রথম বক্তৃতাটি দিয়েছিলাম 1996 সালে, যদি আমার ভুল না হয়। জেদ্দায় আমার সেই প্রথম বক্তৃতায় আমি হয়তো 10 থেকে 15 জন মানুষের আশা করছিলাম, কিন্তু মাশা আল্লাহ, সেখানে 1000-এরও বেশি মানুষ এসেছিলেন। তাই আল্লাহর রহমতে শুরুতে সংখ্যাটি কয়েক হাজারে সীমাবদ্ধ ছিল। পশ্চিমা দেশগুলোতে শুরুতে কয়েকশো মানুষ হতো, এরপর তা হাজারে পৌঁছায়। কিন্তু আল্লাহ যখন মুসলিমদের এবং এমনকি অনেক অমুসলিমদের অন্তরেও আমার প্রতি ভালোবাসা দিতে থাকলেন, তখন কৌশলটি পরিবর্তিত হল। সম্ভবত 2010 সাল বা তারপর থেকে আমি বিশাল শ্রোতাদের সামনে অল্প কিছু বক্তৃতা দেওয়াটাই বেশি পছন্দ করতে শুরু করি। এভাবেই আমার বক্তৃতার সংখ্যা কমে যায়, কিন্তু শ্রোতার সংখ্যা অনেক বেড়ে যায়। আর তারপর আমরা মিডিয়ার সাথে বেশি যুক্ত হয়ে পড়ি। আমরা প্রোগ্রামগুলো রেকর্ড করতাম এবং নিশ্চিত করতাম যেন প্রচুর মানুষ তা দেখতে পারে। এভাবেই বিদেশের বেশিরভাগ বক্তৃতায়, আপনারা জানেন, বিশাল জনসমাগম হতো। 2010 থেকে 2016 সালের মধ্যে যদি দেখেন, আমাদের প্রচুর ভ্রমণ করতে হতো। বিদেশে 5000, 10,000, 20,000, এমনকি 50,000 মানুষের বিশাল বিশাল সমাবেশ হতো। আর ভারতে তো 1 লাখ, 2 লাখ, 5 লাখ বা 10 লাখ মানুষের সমাবেশ হতো। সুতরাং কম লেকচার কিন্তু বিশাল শ্রোতা। যদি আপনি উন্মুক্ত বক্তৃতায় আসা মানুষের মোট সংখ্যা হিসেব করেন, তবে দেখবেন প্রতি বছর তা কেবল বৃদ্ধি পেয়েছে। আগে আমি কোনো শহরে গিয়ে 5 দিন থেকে হয়তো 15টি বক্তৃতা দিতাম বা 2 সপ্তাহ থেকে 20টি বক্তৃতা দিতাম। আর এখন আমি কোনো দেশে গেলে কেবল সাপ্তাহিক ছুটির দিনগুলোতেই বক্তৃতা দিই। কিন্তু ওই 2টি বক্তৃতায় যত মানুষ আসে, তা আগের 10টি বক্তৃতা মিলিয়ে যে পরিমাণ মানুষ হতো তার চেয়ে অনেক বেশি। এটি হলো প্রথম কারণ। তবে কেবল এটিই একমাত্র কারণ নয়, আমরা মিডিয়ার জন্য এগুলো রেকর্ডও করি। আর যখন এটি সোশ্যাল মিডিয়াতে যায়, তখন সোশ্যাল মিডিয়ায় এবং স্যাটেলাইট চ্যানেলে বিপুল সংখ্যক মানুষ তা দেখেন। 2006 সালে যখন আমরা স্যাটেলাইট চ্যানেল শুরু করলাম, তখন আমাদের প্রধান লক্ষ্য ছিল এটা নিশ্চিত করা যে স্যাটেলাইট চ্যানেলের অনুষ্ঠানগুলো যেন মানসম্মত হয়। এর ফলে আমার বক্তৃতার সংখ্যা কমে গেলেও তা আরও অনেক বেশি মানুষের কাছে পৌঁছাতে লাগল। 2016 সালে স্যাটেলাইটের হিসেবে শুধুমাত্র পিস টিভি ইংরেজিরই 10 কোটি 100 মিলিয়ন দর্শক ছিল। এরপর মাশাআল্লাহ উর্দু চ্যানেলের দর্শক ছিল 8 কোটি 80 মিলিয়ন, বাংলার ছিল 5 কোটি 50 মিলিয়ন, আর চাইনিজ চ্যানেলের 2 কোটি 20 মিলিয়ন দর্শক ছিল। এখন দর্শকের সংখ্যা কিছুটা কমেছে। আগে সব মিলিয়ে প্রায় 25 কোটি 250 মিলিয়ন দর্শক ছিল। এখন হয়তো সব মিলিয়ে তা 20 কোটিতে 20 মিলিয়ন নেমে এসেছে। আপনারা জানেন, কারণ এখন মানুষ সোশ্যাল মিডিয়া বেশি দেখছে। তবে এরপরও টেলিভিশনের নিজস্ব কিছু সুবিধা রয়ে গেছে। এখন সোশ্যাল মিডিয়ার কারণে আমরা অনলাইনে বেশ সক্রিয়। ফেসবুক আছে, আমার ফেসবুকে মাশাআল্লাহ 23.9 মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে। ইউটিউবে 3.89 মিলিয়ন সাবস্ক্রাইবার আছে এবং ইনস্টাগ্রামেও একইভাবে বিপুল মানুষ যুক্ত আছে। তাই লেকচারের দিক থেকে আমি একমত যে হ্যাঁ, উন্মুক্ত বক্তৃতা কমে গেছে।
আর আপনারা জানেন যে 2016 সালে ভারত সরকারের আক্রমণের পর থেকে আমি শুধুমাত্র সেই দেশগুলোতেই ভ্রমণ শুরু করি যেগুলো মুসলিমদের প্রতি তুলনামূলক বেশি বন্ধুত্বপূর্ণ এবং যে দেশগুলোর ওপর ভারতের খুব একটা প্রভাব নেই বলে আমি জানি। আপনারা জানেন যে ভারত সরকারের অর্থাৎ বিজেপি সরকার ও নরেন্দ্র মোদীর আক্রমণের কারণে 2016 সালে আমাকে ভারত থেকে মালয়েশিয়ায় হিজরত করতে হয়েছিল। আমার হিজরতের পর স্বাভাবিকভাবেই ভারত সরকার আমার পেছনে লেগেছিল। তাই 2016 সালের পর আমি যখনই কোনো দেশে গিয়েছি, হোক সেটা মুসলিম বা অমুসলিম দেশ, আমি ততক্ষণ পর্যন্ত কোনো দেশে ভ্রমণ করিনি যতক্ষণ না রাষ্ট্রপ্রধান বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমি আমন্ত্রণ পেয়েছি। সুতরাং 2016 সালের পর আমি যে কয়টি দেশে গিয়েছি তার সবগুলোতে আমি হয় রাষ্ট্রপ্রধানের আমন্ত্রণে অথবা তার অনুমোদন ও সম্মতিতে গিয়েছি। সেটা প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, শেখ কিংবা বাদশাহ যিনিই হন না কেন, অথবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে গিয়েছি, কারণ আমি নিরাপদে এবং সুরক্ষিত থাকতে চেয়েছিলাম। ভারত অত্যন্ত প্রভাবশালী একটি দেশ এবং আপনারা জানেন যে মোদি অত্যন্ত ক্ষমতাশালী এবং তিনি অনেক দেশের, বিশেষ করে অনেক মুসলিম দেশের বেশ ঘনিষ্ঠ। তাই আমি যে দেশেই গিয়েছি আমি এটা নিশ্চিত করেছি যেন তার আয়োজক হয় সেখানকার সরকার, রাষ্ট্রপ্রধান অথবা স্বরাষ্ট্রমন্ত্রী। এটাই একটি কারণ যে 2016 সালের পর যেসব দেশে আমি আগে এই শর্ত ছাড়াই ভ্রমণ করতাম সেখানে যাওয়া আমি বন্ধ করে দিয়েছি। আমন্ত্রণ এখনও আসছে। যে আমাকে আমন্ত্রণ জানাক না কেন, আমি বলি যদি আপনারা রাষ্ট্রপ্রধান বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমন্ত্রণপত্র দিতে পারেন তবেই আমি আসব। আমার মনে আছে আমি আমন্ত্রিত হয়েছিলাম। আমার মনে হয় 2020 সালের জানুয়ারিতে কয়েক মাসের জন্য একটি আমন্ত্রণ পেয়েছিলাম। এপ্রিলে কানাডায় একটি প্রোগ্রাম হওয়ার কথা ছিল যেখানে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। আমাকে সেখানে সম্মানীয় অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল এবং একজন মুসলিম এমপিকেও আমন্ত্রণ জানানো হয়েছিল। আমি সেই আমন্ত্রণ গ্রহণ করেছিলাম কারণ সেটি সরকারের মাধ্যমেই এসেছিল এবং পরোক্ষভাবে কানাডার রাষ্ট্রপ্রধান সেখানে যুক্ত ছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত কোভিডের কারণে সেই প্রোগ্রামটি বাতিল হয়ে যায়। এর মাঝে একটা বিষয় হল 2016 সালে আমি অনেক দেশে ভ্রমণ করেছি, 2017 সালেও আমি ভ্রমণ করেছি। কিন্তু এই সময়ের মধ্যে যখন আমি মালয়েশিয়ায় হিজরত করে আসি তখন আমি 1-2 বছর বিশ্রামে ছিলাম এবং তারপর আবার ভ্রমণ করা শুরু করি। কিন্তু এরপর কোভিড চলে আসে, তাই 2020 এবং 2021 সালে কোভিডের কারণে আমি আর ভ্রমণ করিনি। তবে একটি ভালো জিনিস যা হয়েছিল তা হল 2020 সালে আমি আস্ক ডক্টর জাকির সেশন শুরু করেছিলাম। আমার মনে আছে সেটা ছিল রমজান মাস, এপ্রিল মাসে। মার্চ মাসে লকডাউন শুরু হলো এবং আমি ভাবলাম ঠিক আছে, এখন তো আমি আর কোথাও ভ্রমণ করতে পারছি না, সব প্রোগ্রাম বাতিল হয়ে গেছে, মালয়েশিয়ার ভেতরে বা বাইরে কোথাও কোনো বক্তৃতা নেই, এখন কি করা যায়? আর আমি বক্তৃতা দিতে পছন্দ করি, তাই আমরা এই আস্ক ডক্টর জাকির সেশনটি শুরু করলাম। 2020 সালের এপ্রিলে রমজানে যখন আমরা এটি শুরু করি তখন আমি সপ্তাহে 2 দিন বসতাম, কিন্তু পরে আমি বুঝতে পারলাম যে সপ্তাহে 2 দিন করে প্রশ্নগুলো পড়া। আপনারা জানেন আমরা ভেবেছিলাম এটা খুব সহজ হবে, শুধু কথা বলা আর হয়তো 2-1 ঘন্টা প্রস্তুতি নিয়ে লেকচার দেওয়া, কিন্তু আমরা দেখলাম যে সপ্তাহে গড়ে প্রায় 20,000 প্রশ্ন আসতে শুরু করেছে। তাই সবচেয়ে বড় পরীক্ষা হয়ে দাঁড়ালো এই প্রশ্নগুলো পড়া। আমার একটি টিম ছিল এবং তারা পুরো 20,000 প্রশ্ন পড়ে না, তারা হয়তো 5,000 থেকে 6,000 প্রশ্ন পড়ে। যাই তারা পড়ুক না কেন সেখান থেকে তারা আমাকে 100টি প্রশ্ন বাছাই করে দেয়। সেই 100টি থেকে আমি উত্তর দেওয়ার জন্য আনুমানিক 20টি প্রশ্ন নির্বাচন করি। এরপর রমজান শেষে আপনারা জানেন স্যাটেলাইট চ্যানেল সহ আমার অন্যান্য ব্যস্ততার কারণে আমি এটি সপ্তাহে 1 দিন করে দিলাম। আর যখন কোভিড শেষ হলো, সম্ভবত 2021 বা 2022 সালে, যখন আমার ছেলে ফারিক মালয়েশিয়ায় এলো অথবা সে তখন সৌদি আরবে ছিল, আমরা দুজনে মিলে যুক্ত হতাম। আমি 1.5 ঘন্টার মতো সেশন পরিচালনা করতাম আর আমার ছেলে অর্ধেক সময়ের মতো থাকত। কিন্তু যখন সে মালয়েশিয়ায় চলে এলো তখন থেকে মাসের প্রথম এবং তৃতীয় শনিবার আস্ক ডক্টর জাকির আমি পরিচালনা করি, আর আমার ছেলে মাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবারে আস্ক শেখ ফারিক পরিচালনা করে। যেহেতু আমরা দিন কমিয়ে দিয়েছি তাই আমি সময়টা 1.5 ঘন্টা থেকে বাড়িয়ে 2 ঘন্টা করেছি, ফলে সর্বমোট সময়টা প্রায় একই রয়ে গেছে। আগে রমজানের সপ্তাহে 2 দিন 1 ঘন্টা করে দিতাম, পরে তা সপ্তাহে 1 দিন 1.5 ঘন্টার সেশনে পরিণত হয়, আর এখন এটি মাসে 2 দিন 2 ঘন্টা থেকে সোয়া 2 ঘন্টার মতো হয়। ফলে এটা আমার জন্য সপ্তাহে গড়ে প্রায় 1 ঘন্টার মতোই দাঁড়ায়। আর ফারিকের সেশনটি পাক্ষিকভাবে 1 ঘন্টা করে হয়, অর্থাৎ মাসে 1 ঘন্টা। কিন্তু স্বাভাবিকভাবেই সোশ্যাল মিডিয়া লাইভ, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম এবং পিস টিভিতে এর দর্শক সংখ্যা বিশাল। তবে আপনার প্রশ্নে ফিরে আসছি, হ্যাঁ, উন্মুক্ত বক্তৃতা কমে গেছে। এখন একটা বিষয় হলো আমি উন্মুক্ত বক্তৃতা বেশি পছন্দ করি, কারণ উন্মুক্ত বক্তৃতায় আমি আনন্দ পাই, আমি দাঁড়িয়ে কথা বলি, আমি দর্শকদের সরাসরি দেখতে পাই। এটি ক্যামেরার সামনে বসে কথা বলার চেয়ে একেবারে আলাদা।
দুই রকমের অভিজ্ঞতা। তবে আস্ক ডক্টর জাকির সেশনের মাধ্যমে একটি দারুণ ব্যাপার হয়েছে। আমরা এখন এর 12তম সিজনে আছি। রমজানের প্রথম সিজনে প্রায় 9টি সেশন ছিল। এখন সাধারণত প্রতি সিজনে 6টি, কখনো কখনো 7টি সেশন থাকে। তো ইতিমধ্যে 12টি সিজন সম্পন্ন হয়েছে, অর্থাৎ 1.5 থেকে 2 ঘন্টা 70টিরও বেশি সেশন ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে এবং 1 থেকে 1.5 হাজারেরও বেশি প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। এতে এবং উন্মুক্ত বক্তৃতার মধ্যে পার্থক্য হল, উন্মুক্ত বক্তৃতা অবশ্যই ভালো এবং অনুপ্রেরণামূলক। সেখানে অনেক ক্যামেরা থাকে, 5,000, 10,000, 20,000, 50,000 দর্শক থাকে। এমনকি মালয়েশিয়ায় কোভিডের ঠিক আগে 2019 সালে যখন আমি মালয়েশিয়ার কেলান্তানে একটি বক্তৃতা দিয়েছিলাম, তখন সেখানে 1 লাখেরও বেশি মানুষ উপস্থিত ছিল। 2017 সালে আমি যখন ইন্দোনেশিয়ার জাকার্তায় বক্তৃতা দিয়েছিলাম, সেখানে 1,10,000 মানুষ ছিলেন। সুতরাং এত বিপুল দর্শক এবং ডজনখানেক ক্যামেরা সহ সেই বক্তৃতাগুলোর প্রভাব অবশ্যই অনেক ভালো। প্রভাবের দিক থেকে এটি 10 থেকে 20 গুণ বেশি কার্যকর। কিন্তু বক্তৃতার দিক থেকে চমৎকার হলেও প্রশ্নোত্তরের ক্ষেত্রে এমন অনেক প্রশ্ন আসত যেগুলো বারবার পুনরাবৃত্তি হতো। আর তখন আমরা তো এটা বলতে পারি না যে এই প্রশ্নটি 1 বছর আগে করা হয়েছিল, তাই আমি উত্তর দেব না। যদি একই দিনে প্রশ্নটি আবার করা হয়, তবে আমি উত্তর দিতে অস্বীকৃতি জানাতে পারি। বা যদি গতকাল একই শহরের অন্য কোনো বক্তৃতায় সেটি করা হয়ে থাকে, তবে আমি বলতে পারি যে গতকালের উত্তর দেওয়া হয়েছে। কিন্তু আমি এটা বলতে পারি না যে 1 মাস আগে নাইজেরিয়ায় বা 1 মাস আগে কাতারে এর উত্তর দেওয়া হয়েছে, আমাকে উত্তর দিতেই হয়। তাই এমন অনেক প্রশ্ন থাকত যেগুলোর পুনরাবৃত্তি হতো। আপনি যদি একই প্রশ্নগুলো বাদ দেন, ধরুন প্রতিটি উন্মুক্ত বক্তৃতায় আমি হয়তো 10 থেকে 20টি প্রশ্নের উত্তর দিই, যার মধ্যে 50%-এরও বেশি প্রশ্নই পুনরাবৃত্তিমূলক। কোনো প্রশ্ন 2 বার, কোনোটা 3 বার, আবার কোনোটা 10 বারও জিজ্ঞেস করা হতো। তাই প্রকৃত ফলাফলের কথা ধরলে আপনি দেখবেন মাত্র 25% প্রশ্ন একদম নতুন বা অদ্বিতীয়, ইউনিক। কিন্তু এই আস্ক ডক্টর জাকির প্রোগ্রামে পুনরাবৃত্তি খুবই কম, সম্ভবত 10%-এরও কম। আমরা যখন এই 20,000 প্রশ্ন পাই, তখন আমার স্টাফদের এভাবেই প্রশিক্ষণ দেওয়া হয়েছে যে যদি এমন কোনো প্রশ্ন থাকে যার উত্তর আমি ইতিমধ্যেই কোনো উন্মুক্ত বক্তৃতায় দিয়েছি, তবে সেগুলো এড়িয়ে যেতে। যদি এই সেশনেও কোনো প্রশ্নের উত্তর আগে দেওয়া হয়ে থাকে, তবে সেগুলোও বাদ দিয়ে দিতে। কখনো কখনো ব্যতিক্রম হিসেবে আমরা প্রশ্ন নিই যদি সেটিতে নতুন কোনো দৃষ্টিকোণ থাকে। তাই কিছু প্রশ্ন পুনরাবৃত্তি হয় ঠিকই। এজন্যই আমি বলি 10% বা তার চেয়েও কম। প্রশ্নটির হয়তো ভিন্ন কোনো প্রেক্ষিত থাকে, ফলে অর্ধেক উত্তর হয়তো একই থাকে, বাকি অর্ধেক হয় নতুন। তাই এখানকার প্রশ্নগুলো বেশ অদ্বিতীয়। সুতরাং এই 3 বছরে 2020, 2021, 2022, আপনারা জানেন এই 3-4 বছরে আমার আস্ক ডক্টর জাকির সেশনে যে প্রশ্নগুলোর উত্তর দেওয়া হয়েছে, তাতে আমার গত 15 বছরের উন্মুক্ত বক্তৃতার সকল প্রশ্নের উত্তরের চেয়েও অনেক বেশি তথ্য রয়েছে। হ্যাঁ, আমি ইচ্ছা করেই এমন কিছুর পুনরাবৃত্তি করি না যার উত্তর আমি আগেই দিয়েছি। তাই তুলনামূলক ধর্মতত্ত্বের বেশিরভাগ প্রশ্নের উত্তর আমি উন্মুক্ত বক্তৃতাতেই দিয়ে দিয়েছি। আমি এখানে সেগুলোর উত্তর দিচ্ছি না। বেশিরভাগ সাধারণ প্রশ্ন যেগুলো জিজ্ঞাসা করা হচ্ছে, আমি সেগুলো নির্বাচন করছি না। সুতরাং এ দুটোর মধ্যে পার্থক্য হল উম্মাহর জন্য কোনটি বেশি উপকারী। আমার মনে হয় যে এই প্রশ্নোত্তর সেশন অবশ্যই সরাসরি শ্রোতাদের সামনে থাকার প্রভাবটা অনেক ভালো। আমি ব্যক্তিগতভাবে উন্মুক্ত বক্তৃতা বেশি ভালোবাসি। আমি সরাসরি দর্শকদের সামনে থাকতে পছন্দ করি। আমি সরাসরি একটা লাইভ অনুভূতি পাই। কিন্তু উম্মাহর উপকারের দিক দিয়ে দেখতে গেলে এই প্রশ্নোত্তর সেশনের নিজস্ব একটি প্রভাব রয়েছে। শুধু বক্তৃতার নিজস্ব প্রভাব আছে, তবে একটি লেকচারের দ্বিতীয় অংশ অর্থাৎ প্রশ্নোত্তর সেশন এটি বেশি উপকারী। তাই আমি অনুভব করি যে দুটোরই প্রয়োজন আছে। আর এই কারণেই আমি আমার এডিটরদের প্রশ্নোত্তর পর্বগুলো আস্ক ডক্টর জাকির সেশন সম্পাদনার প্রতি বেশি গুরুত্ব বা ওয়েটেজ দিতে বলেছি। তাই দুটোরই নিজস্ব সুবিধা আছে। অবশ্যই শ্রোতাদের উপস্থিতিতে জিমিজিব ক্যামেরা সহ উন্মুক্ত বক্তৃতার প্রভাব আলাদা। স্টুডিওতে মাত্র 3টি ক্যামেরা থাকে, আর ওখানে 10 থেকে 15 বা 20টি ক্যামেরা থাকে। আর এবার আবার আপনার প্রশ্নে ফিরে আসি। এই যে প্রায় 2 বছরের একটা গ্যাপ বা বিরতি ছিল এবং যখন এটি আবার শুরু হলো, আমার মনে পড়ে 2022 সালে আমি মালয়েশিয়ার পার্লিসে প্রথম বক্তৃতাটি দিয়েছিলাম। কোভিডের নিষেধাজ্ঞার পর মালয়েশিয়ায় অনুমোদিত সেটিই ছিল প্রথম উন্মুক্ত বক্তৃতা, এবং সেখানে কর্তৃপক্ষ শর্ত দিয়েছিল যে 1000-এর বেশি মানুষ সমবেত হতে পারবে না। তাই 1000 মানুষই এসেছিলেন। সেটির বিষয় ছিল ডক্টর জাকির স্টোরি বা ডক্টর জাকিরের জীবনের গল্প। গল্পটি চমৎকার। আপনারা জানেন, বম্বে থেকে হিজরত করে মালয়েশিয়ায় আসা পর্যন্ত এটি ছিল 2.5 ঘন্টার একটি লেকচার। এখন পরিস্থিতি হল, যখন আমি এই শর্ত জুড়ে দিলাম যে আমি কেবলমাত্র রাষ্ট্রপ্রধানের কাছ থেকে আমন্ত্রণ পেলেই তা গ্রহণ করব, তখন এই 2024 সালে আমি প্রায় 14টি দেশ থেকে আমন্ত্রণ পেয়েছি।
স্বাভাবিকভাবে 2015 থেকে 2016 সালে উন্মুক্ত বক্তৃতার জন্য আমি সাধারণত 3 বা 4টি দেশ থেকে আমন্ত্রণে সাড়া দিতাম, আর উপসাগরীয় বা গালফ দেশগুলোর ক্ষেত্রে দুবাই, সৌদি আরব এবং কাতারে যাওয়া সাধারণ ব্যাপার ছিল। প্রতি বছর এই 3টি দেশে আমাকে নিয়ম করেই যেতে হতো। এর পাশাপাশি হয়তো অতিরিক্ত আরও 3টি দেশে যেতাম। আর এই বছরে আমি আমার সেই শর্ত পূরণ সাপেক্ষে 12 থেকে 14টি দেশ থেকে আমন্ত্রণ পেয়েছি। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, ঠিক আছে, এই বছর আমি অন্তত 8টি দেশে যাব। আর সেই কারণেই মাশাআল্লাহ মাত্র কয়েক মাস আগে আমরা সেরা মানের কিছু ক্যামেরা কিনেছি। আপনারা জানেন, আগে যখন আমরা বাইরের কোনো দেশে যেতাম, আমরা প্রায় 50 থেকে 55 জনের একটা ক্রু বা দল নিয়ে ভ্রমণ করতাম। আমার ক্রু, আমি এবং আমার পরিবার মিলিয়ে প্রায় 60 জন মানুষ একসাথে ভ্রমণ করতাম। তো আমরা যখন গাম্বিয়ায় গিয়েছি, নাইজেরিয়ায় গিয়েছি, তখন পুরো টিম আমাদের সাথেই যেত। তখন আমাদের 14টি ক্যামেরা থাকত। এবার আমরা আবার বিশ্বের সবচেয়ে আধুনিক ও সেরা ক্যামেরাগুলো কিনেছি। মাত্র কয়েক মাস আগে আমরা সোনি ভেনিস 2 কিনেছি, যা এত 0.6K, 8.6K রেজুলেশনের এবং বিশ্বের সেরা মানের সিনেমা লেন্সগুলো কিনেছি। আমরা যা করেছি তা হল বিশ্বের সেরা 7টি উচ্চমানের ক্যামেরা কিনেছি এবং এখন এই ক্যামেরাগুলো দিয়েই আমরা রেকর্ডিং চালিয়ে যাচ্ছি। এগুলোর মধ্যে FX9, FX9 রয়েছে, যা মূলত সিনেম্যাটিক ক্যামেরা, তবে তুলনামূলক একটু নিচের সারির। তাই এখন আমরা 10টি ক্যামেরা দিয়ে রেকর্ডিং করব এবং আমরা 15 থেকে 20 জন মানুষ নিয়ে ভ্রমণ করার সিদ্ধান্ত নিয়েছি। আগে এটি 15 থেকে 60 জনের মতো ছিল। এখন আমরা ক্রু কিছুটা কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছি, তো প্রায় 20 জন থাকব। আর যেহেতু আমরা এখন বিভিন্ন দেশের আমন্ত্রণগুলো গ্রহণ করেছি, সে কারণেই গত 6 মাস ধরে আস্ক ডক্টর জাকির সেশনটি হয়নি। আমি বাইরে ছিলাম। তাছাড়া স্বাভাবিকভাবেই এর মধ্যে রমজান ছিল, হজ ছিল। শুধু লেকচারই নয়, এমনকি এখন আমার একটি আফ্রিকান দেশে যাওয়ার কথা ছিল, কিন্তু সেখানে কিছু সমস্যা এবং দাঙ্গার কারণে তা স্থগিত করা হয়েছে। তবে ইনশাআল্লাহ সেপ্টেম্বর থেকে এটি আবার শুরু হবে। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বরে আমি আবার ভ্রমণ করব। আর আমি যখন ভ্রমণে থাকি তখন আস্ক ডক্টর জাকির সেশন করা সম্ভব হয় না, কারণ আমার টিম সেখানে ব্যস্ত থাকে। তাই দুটোরই সুবিধা এবং অসুবিধা আছে। আল্লাহই সবচেয়ে ভালো জানেন। আমরা প্রায় 3 বছর ধরে আস্ক ডক্টর জাকির সেশনটি চালিয়েছি। এরপর এটি কিছুটা কমলেও এখনও চলছে। ইনশাআল্লাহ এই বছর অর্থাৎ 2024 সাল থেকে আরও বেশি উন্মুক্ত বক্তৃতা অনুষ্ঠিত হবে। আমি আশা করি এটি উম্মাহর উপকারে আসবে। এটি আমার জন্য এই দুনিয়াতে এবং আখিরাতে উপকারী হবে। সুতরাং ইনশাআল্লাহ উন্মুক্ত বক্তৃতাগুলো 90-এর দশক বা 2000 সালের মতো ঠিক আগের রূপ পাবে না, তবে 2013, 14, 15, 16 সালের অবস্থার মতো ফিরে যাবে ইনশাআল্লাহ। তখন আমি অন্তত 4-5টি দেশে যেতাম এবং বিশাল শ্রোতাদের সামনে কথা বলতাম। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করি যেন এখন শ্রোতা সংখ্যা আরও বাড়ে। এখন অনেক নতুন নতুন বিষয় যুক্ত হয়েছে। সোশ্যাল মিডিয়া, ভিডিও এবং স্যাটেলাইটে জনসাধারণের জন্য সহজলভ্য কন্টেন্টের পরিমাণ এখন সময়ের দিক দিয়ে বহুগুণ বেড়ে গেছে। ধরন হয়তো একই রকম, কিন্তু স্বকীয়তা বা ইউনিকনেসের দিক থেকে এগুলো অনেক বেশি নতুন। আর আমি এখন আরও বেশি গবেষণার পেছনে সময় ব্যয় করি। এই যে প্রশ্নগুলো করা হয়, এগুলো বাছাই করতে প্রচুর সময় লাগে, পড়তে প্রচুর সময় লাগে এবং এর মধ্যে থেকে সঠিক প্রশ্ন নির্বাচন করাটাই হলো মূল বিষয়। এবং আমরা এমন প্রশ্নগুলো বেশি নির্বাচন করার চেষ্টা করি যেগুলো ধরুন নাস্তিকরা ইসলামের বিরুদ্ধে জিজ্ঞাসা করে থাকে, অথবা এমন মানুষদের প্রশ্ন যেগুলো শুনে সাধারণ মুসলিমরা বিভ্রান্ত হতে পারে। তাই এর আলাদা একটা উপকারিতা রয়েছে। এ কারণেই আমি ডক্টর জাকির সেশনটি উপভোগ করি, কিন্তু আমি আমার সেই আগের প্রোগ্রামগুলোও মিস করি। আপনি যদিও এই প্রশ্নটি করেননি, তবে আমি যে জিনিসটি সবচেয়ে বেশি মিস করি তা হল পিস কনফারেন্স। ভারত, বিশেষ করে বোম্বে ছাড়ার পর থেকে আমি পিস কনফারেন্স সবচেয়ে বেশি মিস করি। আমার পরিবার অর্থাৎ আমার বাবা, মা এবং ভাই বোনদের পাশাপাশি দাওয়াতের ক্ষেত্রে আমি সত্যি যে জিনিসটি খুব মিস করি তা হল পিস কনফারেন্স। বাকি অন্যান্য বিষয় আলহামদুলিল্লাহ। তবে বম্বেতে আমরা যেভাবে পিস কনফারেন্স করতাম আপনারা জানেন আমরা অনেক বছর ধরে এটা করেছি। সেখানে এক একটি অনুষ্ঠানে লাখো লাখো দর্শক উপস্থিত থাকত। 10 বছর ধরে আমরা দেখেছি প্রায় 10 লাখের মতো বিশাল সংখ্যক দর্শক সেখানে আসত। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে 30 জনেরও বেশি বক্তা আসতেন। এই জিনিসটা আমরা খুব মিস করি। আমি আশা করছিলাম যে এমন কিছু আবার আয়োজন করব এবং এটি করার জন্য সবচেয়ে ভালো জায়গা কোনটি হতে পারে তা নিয়ে আমি কয়েকজনের সাথে কথাও বলেছিলাম। আপনারা জানেন কোন দেশটি এর জন্য সবচেয়ে ভালো হতে পারে। তবে দুর্ভাগ্যজনকভাবে বেশিরভাগ মুসলিম দেশই হয়তো চাইবে না যে তাদের দেশে এত বিশাল সংখ্যক দর্শকের সমাগম হোক এবং এত বিপুল সংখ্যক বক্তা সেখানে যাক। তবে আপনাদের জন্য একটি সুখবর আছে। ইনশাআল্লাহ 6 মাস পর আগামী জানুয়ারি মাসে অর্থাৎ 2025 সালের জানুয়ারির শেষ সপ্তাহে 24, 25, 26 তারিখ শুক্র, শনি ও রোববার
এই 3 দিন ধরে আমাদের একটি সম্মেলন হবে। এটি হয়তো বম্বেতে আমরা যেমন পিস কনফারেন্স করতাম ঠিক সেই পর্যায়ের হবে না, তবে আমরা পার্লিস সুন্নাহ কনভেনশন আয়োজন করতে যাচ্ছি। এই বছর সেখানে 6 জন বক্তা ছিলেন এবং আমি মুফতি ও কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম। তারা এবার রাজি হয়েছেন যে এবার 18 জন বক্তা থাকবেন। এটি 3 দিন ধরে চলবে এবং 18 জন আন্তর্জাতিক মানের বক্তা থাকবেন। পিস টিভিতে যারা আসেন তাদের বেশিরভাগই সেখানে থাকবেন। এটি 3 দিনের জন্য হবে। হয়তো ঠিক আগের মতো বিশাল সংখ্যক শ্রোতা হবে না, তবে অন্ততপক্ষে বক্তারা একসাথে মিলিত হবেন, যেমনটা আমরা 2022 সালে করেছিলাম। যেহেতু আমরা কোনো পিস কনফারেন্স করতে পারিনি, তাই 2022 সালে কাতারে আমরা একটি ব্রেইনস্টর্মিং সেশন করেছিলাম। এপ্রিলে রমজানের পরপরই এবং মে মাসে প্রায় 5 দিন ধরে এটি চলেছিল। সেখানে শীর্ষস্থানীয় 14 জন দায়ী ইসলামিক স্কলার এসেছিলেন এবং বিভিন্ন বিষয়ে আলোচনা করেছিলেন। একইভাবে 6 মাস পর 2025 সালের জানুয়ারিতে আমাদের এই পার্লিস সুন্নাহ কনভেনশন অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ। হয়তো বিশাল কোনো সমাবেশ হবে না, তবে আমরা আশা করছি অন্তত 10,000 মানুষ এই কনভেনশনে অংশ নেবেন। সুতরাং আগের পিস কনফারেন্সগুলোতে যেমন বিশাল শ্রোতার সমাগম হতো, যা বিশ্বের অন্য যে কোনো কনফারেন্স থেকে একদম আলাদা এবং বিশ্বের সর্ববৃহৎ, ইনশাল্লাহ আল্লাহ হয়তো খুব শিগগিরই এমন বড় মাপের কনভেনশন এবং কনফারেন্স আয়োজন করা আমাদের জন্য আবারও সম্ভব করে দেবেন ইনশাআল্লাহ। আগামী বছরগুলোতে আমরা অসংখ্য দায়ীকে নিয়ে আরও বড় কনফারেন্সের আয়োজন করব এবং আমরা নিশ্চিত করব যেন সেখানে প্রবেশ মূল্য সম্পূর্ণ ফ্রি থাকে, যেন আরও বেশি মানুষ এর থেকে উপকৃত হতে পারে। আর আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করি তিনি যেন আমাদেরকে দ্বীন ছড়িয়ে দেওয়ার মাধ্যম হিসেবে কবুল করেন।